হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ছোট গল্প নিয়ে আসলাম। আমার খুব পছন্দের একটা গল্প। গল্পটার নাম হচ্ছে, সে আমার সাথে কড়াভাবে কথা বলেছিল। অনেক বছর আগে ভারতে একটা গরিব কৃষক ছিল। তো তার একটুখানি ক্ষেত করার একটু জায়গা ছিল, আর তার একটু বসত ভিটা ছিল। এই দুইটুই তার ছিল, আর একটা গরু ছিল। তো সেই গরুর একটা বাছুর হলো একসময়। তো বাছুরটাকে কৃষকটা খুব ছোটবেলা থেকে খুব যত্ন করে বড় করলো। কৃষকটার তেমন কোনো আর টাকা পয়সা ছিল না। সবসময় ক্ষেত খামারে কাজ করে যা হতো সেইখান থেকেই তার জীবিকা চলা লাগলো। কখনো ভালো চাষবাস হলে কিছু ভালো খেতে পারতো, কখনো যদি ভালো চাষবাস না থাকতো তাহলে তো তেমন খাবার থাকতো না, অভাব অনটন লেগে থাকতো। কিন্তু তারপরেও সে কী করতো, যে সে সবসময় ওই যে বাছুরটা, এই বাছুরটার খুব ভালো করে দেখাশোনা করতো। ওকে ওকে কিছু কিছু ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করতো। বাছুরটার নাম দিছিল সে নন্দী। নন্দী মানে হচ্ছে আনন্দ। বাছুরটাকে দেখে তার আর তো কিছু নাই, খালি ওই বাছুরটাই আর এই একটুখানি বসত ভিটা আর একটু চাষের জমি, এইভাবেই তার জীবন কাটতে লাগলো। তো একদিন এই নন্দী সে অনেক বড় হলো। বড় হয়ে গেলে তো সে চিন্তা করলো যে আমার এই কৃষক বাবা, সে আমার জন্য কত কষ্ট করে, কিন্তু তাও সারা জীবন কষ্ট করেও তার কোনো আয় উন্নতি ভালো হলো না। তার কোনো কোনো অর্থ করি নাই। এখনও বৃদ্ধ বয়সে তার ভোরবেলা উঠে ক্ষেত চাষ করা লাগে, অনেক কষ্ট করা লাগে। তো নন্দী চিন্তা করলো যে কি করা যায়, কীভাবে তো একটা চিন্তা করে সে একটা বুদ্ধি বের করলো। সে বললো যে বাবা, আপনি একটা কাজ করেন, আমাদের এলাকায় যে জমিদার আছে তার সাথে গিয়ে একটা বাজি ধরেন। বাজিটা এরকম হবে যে আমি 100টা গরুর গাড়ি, যেটা বোঝাই থাকবে, ধান দিয়ে বোঝাই থাকবে, শস্য দিয়ে বোঝাই থাকবে, সেটা আমি একাই টেনে এই মাঠের এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব। বাজিতে এটা করবেন যে যদি আপনি জিতেন তাহলে ওই জমিদার আপনাকে 1000 স্বর্ণমুদ্রা দেবে, আর আপনি যদি হারেন তাহলে আপনার যে চাষের জমি সেটা ওকে দিয়ে দেবেন। আমি জিতবো, আমার গায়ে তো অনেক শক্তি, আপনি তো জানেন আমার গায়ে কত শক্তি। আপনি বাজিটা ধরেন, বাজিটা ধরে আমরা জিতে যাব। ভালো কথা। তো ওই চাষি গেল, গিয়ে জমিদারের সাথে বাজি দিল। এখন জমিদার চিন্তা করলো যে কোনো 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 ষাঁড় কি 100টা এরকম গরুর গাড়ি বোঝায় কি টেনে নিয়ে যেতে পারবে, আর এত বড় মাঠ, এই মাঠ থেকে ওই মাঠ। সে মনে করলো যে এই কৃষকের চাষাবাদের যে জমিটা, এটা তো নেওয়ার একটা খুব সুন্দর সুযোগ, আর একটা তামাশাও হবে। সে বলে আচ্ছা ঠিক আছে, আমি বাজি দিতে ধরে তোমার সাথে রাজি। তো এই ঘটনা সারা জায়গায় এরকম প্রচার হয়ে গেল যে এরকম একটা ষাঁড় আছে, সেই ষাঁড় একটা মাঠের আর এক মাথা থেকে আর এক মাথায় 100টা গরুর গাড়ি বোঝায় সেটা সে নিয়ে যাবে। এখন ওই দিন সবাই মানুষজন আসছে, আসার পরে ওই ওই দিন বাজির দিন ঠিক হয়েছে। তখন নন্দীকে দাঁড় করানো হয়েছে সামনে, ওর পেছনে 100টা গাড়ি জুতিয়ে দেওয়া হয়েছে। আর আর নন্দীর যে কৃষক বাবা, সে ওই একটা গরুর গাড়ির উপরে সবার সামনে যেটা, সেটা সামনে সে বসছে। এখন অনেক মানুষ আসছে, তো সবাই বিভিন্ন কথা বলতেছে, কেউ বলতেছে পারবে না, কেউ বলতেছে পারবে। তো এইসব দেখে কৃষক তো একটু ভয়ে পেয়ে গেছে যে এত একটা বাজি ধরলাম, আগে তো চিন্তা করিনি। তো সে ভয়ে টেনশনে ও হচ্ছে, যখন মানুষজন বলছে আচ্ছা ঠিক আছে এবার তোমার ষাঁড়কে ছাড়ো, দেখি ও 100টা করতে পারে না, তখন ওই কৃষক কী করছে, বলতেছে এই বেটা তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তুই তুই বাজি তো হেরে যাবো, তাড়াতাড়ি চল। এখন নন্দী চিন্তা করতেছি, কিরা আমার সাথে ভালো করে কথা বলতেছে না কেন, আমি তো কিছু করিনি, আমি তো এর উপকারই করতে যাচ্ছি, তা আমার সাথে তো কর্কশ ভাষায় কথা বলতেছে কেন। তো এখন নন্দী তো দাঁড়ায় এসে দেখে, তখন ওই কৃষক আরও বেশি ঘাবড়ায় গেছে, বলছে আয় হায়, আমার তো সব যাবে এবার। তখন সে একটা লাঠি নিয়ে ওকে পিটানো শুরু করছে, ওই বেটা গর্ধব, ওই বেটা বদমাইশ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তখন নন্দী তো নড়তেছে না। তারপরে ওই
চাষি ওরে অনেক বকাঝকা করতেছে, রাগারাগি করতেছে, গালমন্দ করতেছে, "এই বেটা চল, ওই বেটা বদমাইশ, ছোট লোক, চল!" আর লাঠি দিয়ে পিটাচ্ছে। পরে নন্দী এক সময় কী করছে, ও ওইখানে বসে পড়ছে, ও আর ইয়ে করেনি। তখন তো কৃষকের ওই চাষের জমিটুকু চলে গেল। তখন কৃষক তো হাউমাউ করে কাঁদতেছে, "হায় রে আমার চলে!" সব মানুষ হাসাহাসি করতেছে, হায় হায় করে কাঁদতেছে। সব মানুষ চলে গেল আর কৃষক তো মনে করতেছে আমার চাষের জমিটুকু গেল, আমি কি করব এখন বুড়া বয়সে, আমি কেন ওই ষাঁড়ের কথা শুনতে গেলাম। তো হঠাৎ করে সে চিন্তা একটু অনুভব করলো যে পিঠের কাছে কার নিঃশ্বাস পড়তেছে। ফিরে তাকায় দেখে যে নন্দী দাঁড়ানো। দেখো এখন নন্দী জিজ্ঞেস করছে, "বাবা আপনি কাঁদতেছেন কেন?" আমি বলতেছি যে, "আমি কাঁদতেছি কেন? তোর কারণে আমার এই এত বড় একটা সর্বনাশ হলো। তুই যেটা পারবি না সেটা তুই কেন আমারে বললি যে তুই পারবি? ১০০টা এরকম গরুর গাড়ি তুই টেনে নিয়ে যেতে পারবি? তুই কিভাবে এটা বললি? দেখ তোর কারণে আমার কত কষ্ট হলো। আমার সব কিছু চলে গেল। মানুষজন আমার নিয়ে হাসাহাসি করতেছে। আমার তো খাওয়ারও কিছু থাকলো না। আমার এই বসত ভিটা রুগী আছে। এখন আমি খাবো কি? কোথায় চাষ করব? কি করব?" তখন নন্দী বলতেছে যে, "বাবা আপনি আমার দোষ দিচ্ছেন কেন? আমার দোষে তো কিছু হয় নাই। আপনারই তো দোষ হইছে।" বলছে, "আমার দোষে হইছে মানে?" বলছে, "আমি তো আপনার উপকারই করতে চাইছিলাম। আমি তো ওইটা সব নিয়ে তো যাইতামই।" তখন কৃষক বলতেছে যে, "তাহলে তুই গেলি না কেন? নিলি না কেন ওই ১০০টা গরুর গাড়ি?" বলে যে, কিন্তু আপনি তো আমারে মারধর করতে লাগলেন। আপনি তো আমারে বলতে লাগলেন যে বদমায়েশ, শয়তান। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আমি ছোটবেলা থেকে আপনার এখানে আছি। আমি কি কোনোদিন কোনো কিছু একটা ভাঙছি? কোনো একটা অন্যায় করছি? কোনো একটা বদমাইশি করছি? কোনো একটা শয়তানি করছি? তাহলে কেন আপনি আমারে এতজন মানুষের সামনে এরকম ছোট করলেন? তারপর আমাকে লাঠি দিয়ে পিটাইলেন। তা আমি তো আপনার উপকারই করতে চাইছি। আপনি যদি আমাকে একটু সুন্দর করে ভালোভাবে বলতেন, আমি তো শুনতাম, আমি তো পারতাম ওইটা।" তখন চাষি তো ভুল বুঝতে পারলো। বলছে, "বাবা আমার ভুল হইছে। আসলে আমি বুঝতে পারছি। আমি তখন তো বেশি টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। টেনশনের মধ্যে পড়াটাই দেখা গেল যে আমার বড় বিপদ হলো।" নন্দী বলল যে, "বাবা আপনি এই টেনশনের মধ্যে এরপর থেকে আর বুদ্ধি হারা হয়েন না। আপনি আবার যান, গিয়ে আবারও একই বাজি ধরেন। এবার বাজি ধরেন যে ২,০০০ স্বর্ণমুদ্রা। আর যদি আপনি জিতেন তাহলে আপনার বসত ভিটা দিয়ে দিবেন। আর যদি আপনি হারেন তাহলে জমিদার আপনাকে ২,০০০ স্বর্ণমুদ্রা দেবে আর আপনার চাষের জমিটা ফেরত দেবে।" তো চাষি বলল, "আচ্ছা ঠিক আছে।" তো গেল জমিদারের কাছে। জমিদার চিন্তা করে দেখলো কি যে এই বেটা তো বোকা অনেক, ওর একবারে শিক্ষা হয়নি, আবার আসছে, চাষের জমিটা গেছে, আচ্ছা ঠিক আছে বাজি ধরছে, আবার ওইরকম মাঠ ভর্তি মানুষজন আসছে, ১০০টা গরুর গাড়ি জুড়তে দেওয়া হয়েছে, সামনে নন্দীকে আনা হয়েছে। তো এবারও চাষির অনেক ভয় লাগতেছে ভেতরে ভেতরে, মনে করতেছে যে এই যদি না হয় তাহলে তো আমার বসত ভিটাটুকুও যাবে, এটাও যদি বিক্রি করে কিছু টাকাও যদি পাইতাম। তারপরেও সে ওই জিনিসটা প্রকাশ করতেছে না, বলতেছে যে, "বাবা নন্দী, দেখ বাবা, তুই যদি পারিস তো ভালো, না পারলে এত এত বেশি বোঝা নিয়ে তোর ইয়ে করার দরকার নেই। আমার যদি সব চলেও যদি যায় তাহলে তো তুই আমার ছেলে, তুই তো আমার থাকবি। আমরা দুইজন কোনো না কোনো একটা জায়গায় কিছু না কিছু করে আমরা ঠিকই আমাদের জীবনটা চালাই নিতে পারবো, এতদিন তো চলে আসছে।" তা নন্দীর গায়ে এরকম করে হাত বুলাচ্ছে, "বাবা তুই বেশি বেশি তুই পরিশ্রম করিস না, থাক থাক বাবা থাক।" যত বেশি ভালো ব্যবহার করছে তত নন্দী তত মানে গায়ে শক্তি দিয়ে ইয়া করছে, ওর সারা শরীরের রক টক এমনি দাঁড়ায় গেছে, সে আরও বেশি শক্তি দিচ্ছে, আরও শক্তি দিচ্ছে। এখন কৃষক বলতেছে যে, "থাক বাবা থাক, বেশি চেষ্টা করিস না, বেশি কষ্ট ইয়া করিস না বাবা, তুই আমার জন্য কত কিছু করছিস, তুই আমার কত কাজ করে করছিস সারা জীবন, তুই আমার ভালোই তো চাইছিস সবসময়, তুই তুই বেশি বেশি ইয়া করিস না, আর কিছু না হোক আমরা তো দুইজন একসাথে আছি, ওই ধানি জমি চাষেরই ওগুলো চলে গেলেও তো ওইগুলো তো আবার যদি আল্লাহর ইচ্ছা থাকে আবারও তো হবে, তুই অত চিন্তা করিস না।" তো যত বেশি ভালো ব্যবহার করছে নন্দী তত বেশি শক্তি দিচ্ছে, সে গায়ের সব শক্তি দিয়ে এক করে ও একটু ইয়া করতেছে, করতে 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 দেখা গেল যে একটা গরুর গাড়ি একটু নড়লো, তারপরে দেখা গেলো আরেকটা নড়লো, এবার দেখা গেলো ১০০টা গরুর গাড়ি নিয়ে ওই ষাঁড় নন্দী সে একটু একটু করে হাইটে হাইটে হাইটে, আর ওই চাষি তো বলতেছে যে, "বাবা তুই বেশি টেনশন করিস না, বেশি প্রেশার দিস না, তুই একটু রেস্ট নে।" তো আর ইয়া করলো না, ওর সাথে যখন ভালো করে কথা বললো, চাষির তো ভয় লাগছে ভেতরে ভেতরে অনেক, তারপরেও ওইটা ভেতরে সে রেখে সে সুন্দর করে কথা বললো,
আর নন্দী আস্তে 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 করে করে টানতে 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 সবগুলা গরুর গাড়ি, ১০০টা গরুর গাড়ি বোঝাই, ধান দিয়ে বোঝাই, সেগুলাকে ও এক মাথা থেকে আরেক মাথায় সবগুলাই নিয়ে গেল। তখন জমিদার ওনাকে ২,০০০ স্বর্ণমুদ্রা দিল, আগের জমিটাও ফেরত দিল। আর যত মানুষ আসলো তারা সবাই অবাক হয়ে গেল, সবাই ধন্য ধন্য করতে লাগলো, সবাই বিভিন্ন ধরনের উপহার, বিভিন্ন ধরনের খাবার এগুলো দিল নন্দীকে। এরপর থেকে ওই চাষি আর নন্দী সারা জীবন ওরা যতদিন বেঁচে থাকলো ওরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকলো। এই গল্পটা থেকে একটা জিনিস শেখার বিষয়, আমরা কত সময় রাগ করতে যাই, জোরাজুরি করি, চিৎকার চেঁচামেচি করি, মানুষের উপর জোর জবরদস্তি করে তাদেরকে দিয়ে কিছু করানোর চেষ্টা করি, তাহলে কি কোনো উপকার হয়? তো যার সাথে আমি একটা রাগ করে কথা বলবো, সে তো মনে মনে আমার উপরে ঠিকই রাগ রাগ করে থাকবে। এখন হয়তো তার উপরে হয়তো একটা জোর করার আছে, সুযোগ আছে দেখে হয়তো আমার কথায় সে শুনলো, কিন্তু যখন সে শক্তিশালী হবে তখন তো সে আমার কথা শুনবে না, তাই না? এই জন্য দেখা যাচ্ছে যে আমরা যদি, এমনকি ছোট বাচ্চাও যদি হয় কারো, তাও তার সাথে ধমক দিয়ে জোরাজুরি করে কথা বলাটা ঠিক না। কারণ হচ্ছে যে সব কিছু তো পরিবর্তন হয়, এক সময় ওই যে ছোট সেও একদিন বড় হবে, তারও একদিন শক্ত সামর্থ্য হবে। আর তো এই জন্য সবসময় সবার সাথে আমরা যদি ভালো কিছু চাই, যে আমার কথাটা শুনবে, ভালো করে ই করবে, মানুষের সাথে নম্র ভাষায়, মিষ্টি ভাষায় কথা বললে কোনো ক্ষতি নেই, বরং ওইটাতেই আরও বেশি লাভ আছে। যেমন নন্দী প্রথমে সে পারতো, কিন্তু সে নেয়নি। কারণ কি? গরুর বোঝাগুলো টানেনি। কারণ কি? সে চিন্তা করছে যে তার সাথে খারাপ ব্যবহার করতেছে, তার সাথে খুব কড়া ভাষায় কথা বলছে, তার সাথে চিৎকার করতেছে, তাকে ধরে লাঠি দিয়ে পিটাচ্ছে। ওইটাতে তার ভালো লাগেনি, ওটা তার আত্মসম্মানে লাগছে, ওইটা সে ওই জন্য সে ওইখানে দাঁড়ায় গেছে। কিন্তু যখন তার সাথে মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায় কথা বলা হলো ভালো করে, যে বাবা, তখন দেখা গেল যে নন্দী সুন্দর করে সবগুলো টেনে নিয়ে গেল। আর এতে কৃষকের উপকার হলো, সবারই উপকার, সবাই খুশি হলো। এই জন্য আমরা একটা নিয়ত করি যে কারোর সাথে যেন আমরা কর্কশ ভাষায়, কড়া ভাষায় কথা না বলি, মিষ্ট ভাষায় সবার সাথে, যে ছোট হোক বড় হোক, যে বয়সেই হোক, তার আমার শত্রু হোক বন্ধু হোক যেই হোক, তাদের সবার সাথে যেন আমি একটা সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে পারি। এটা আপনাদের জন্য দোয়া থাকলো, এটা আপনারা আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফিজ।